সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি আজকে তোমাদের অনলাইন ক্লাসে একাদশ দ্বাদশ শ্রেণীর চতুর্থ অধ্যায় ওয়েব ডিজাইন পরিচিতি এবং HTML সম্পর্কে আলোকপাত করব। যদিও ক্লাসে তোমাদের এই অধ্যায় সম্পর্কে আলোচনা করা হয়েছে, তারপরেও আমি তোমাদের রিভাইজ হিসাবে এই অধ্যায়টি সম্পর্কে লেকচার দিব। তো দেখো, HTML এই বিষয়টি আমরা আগেই জানি যে HTML হচ্ছে হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। তো এই যে হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ HTML, আসলে এই জিনিসটা কি? ইন্টারনেটের HTTP আবিষ্কার হওয়ার পর কম্পিউটিং সুবিধাকে ইন্টারনেটের মাধ্যমে বন্টনের জন্য টিম বার্নার্স-লি ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব, যা আমরা WWW নামে চিনি, এটা তৈরি করেন। এই ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবে আমরা যা দেখতে পাই তা সবই কিন্তু ওয়েব পেজ ভিত্তিক। প্রতিষ্ঠানের ঠিকানা দেওয়া থাকলে আজকাল ইন্টারনেট ব্যবহার করে সেই প্রতিষ্ঠান সম্পর্কে পূর্ণাঙ্গ ধারণা আমরা লাভ করতে পারি। এই ওয়েব পেজ হচ্ছে ওয়েবসাইটের একটি ডকুমেন্টের পৃষ্ঠা, অর্থাৎ একটা পূর্ণাঙ্গ ডকুমেন্ট যদি হয়, এই ডকুমেন্টের এক একটি পৃষ্ঠাই হচ্ছে কি ওয়েব পেজ। এই ওয়েব পেজ হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ বা HTML দিয়ে তৈরি করা হয়। আর এই সমন্বয়ের মাধ্যমে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব বা WWW ডকুমেন্টের বিভিন্ন ধরনের উপাদান ও উপকরণ ফরম্যাট তৈরি করা বা সাজানো যায়। কোনো প্রতিষ্ঠানের ওয়েব পেজ তৈরি করার জন্য ওয়েব পেজ ডিজাইন ও HTML ডকুমেন্ট, পেজ লিঙ্ক, চিত্র যুক্ত করা, ওয়েব পেজের কাঠামো ঠিক করা, টেবিল তৈরি করা সহ বিভিন্ন ধরনের ইনফরমেশন ব্যবহার করে কাজটি করা হয়। তো এই যে ওয়েব পেজ আছে, এই ওয়েব পেজের বিভিন্ন অংশ ব্রাউজারের মাধ্যমে কিভাবে প্রদর্শিত হবে তা এই HTML ল্যাঙ্গুয়েজ দিয়ে আমরা তৈরি করতে পারি। তো দেখো, HTML এর ইতিহাস সম্পর্কে যদি আমরা একটু আলোকপাত করি, দেখো তোমাদের স্ক্রিনেও দেখতে পাচ্ছ তোমরা, মার্কিন কম্পিউটার সায়েন্টিস্ট টিম বার্নার্স-লি সর্বপ্রথম কিন্তু HTML বা হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজটি তৈরি করেন। এর তৈরির উদ্দেশ্য ছিল বৈজ্ঞানিক গবেষণার তথ্য উপাত্ত দ্রুত পৃথিবীর বিভিন্ন স্থানে আদান প্রদানের ব্যবস্থা করা। এরপর 1990 সালের দিকে NSCA কর্তৃক ডেভেলপকৃত মোজাইক ব্রাউজারের মাধ্যমে HTML পরিচিতি লাভ করে। 1997 জানুয়ারিতে W3C নামক প্রথম ডেভেলপকৃত HTML 3.2 প্রকাশিত হয়। একই বছরের শেষে ডিসেম্বরে W3C HTML এর নতুন সংস্করণ HTML 4.2 প্রকাশ করে। 2010 সালে বর্তমানে প্রচলিত HTML এর সর্বশেষ ভার্সন HTML5 জনসম্মুখে পরিচিতি লাভ করে। আশা করি তোমরা বুঝতে পারছো। চলো এবার আমরা দেখব এই যে HTML সম্পর্কে যে আমরা এত কিছু জানলাম, এই HTML এর কাজটা আসলে কিভাবে হয়। তো দেখো, HTML এর কাজ হয় এভাবে, যে কোনো প্রোগ্রাম লেখার জন্যই কিন্তু একটা কোড এডিটর ব্যবহার করতে হয়। HTML কোডিংয়ের জন্য আমরা প্রফেশনাল টেক্সট এডিটর যেমন সাবলিম টেক্সট, atom.io, ব্র্যাকেটস ইত্যাদি ব্যবহার করতে পারি। তবে আমাদের প্রথম অবস্থায় HTML শেখার জন্য আমরা উইন্ডোজ প্রদত্ত যে নোটপ্যাড আছে, এই নোটপ্যাডের মধ্যে আমরা HTML প্রোগ্রাম করতে পারি। HTML এ লেখা প্রোগ্রাম .html এক্সটেনশন যেমন index.html বা text.html দ্বারা সেভ করে যে কোনো ব্রাউজার যেমন ইন্টারনেট এক্সপ্লোরার, মজিলা ফায়ারফক্স, গুগল ক্রোম, অপেরা, এরকম বিভিন্ন ওয়েব ব্রাউজারে আমরা দেখাতে পারি। দেখো, একটা ওয়েব পেজ বা HTML এ লেখা প্রোগ্রামের মৌলিক অংশসমূহ যেরকম হয়, দেখো তোমাদের স্ক্রিনে দেখা যাচ্ছে। HTML হেড, টাইটেল দিয়ে কিছু লেখা আছে, তারপরে টাইটেলটা ক্লোজ করা আছে, তারপরে হেড ক্লোজ করা আছে, বডি ক্লোজ করা আছে, বডি ওপেন করা আছে, তারপরে কিছু লেখা আছে। এই যে একটা তোমরা দেখতে পাচ্ছ, আমি সিলেক্ট করে রেখেছি। এরকম কোডিং লেখাটাই হচ্ছে কি HTML এর একটা মৌলিক অংশ। একটা নোটপ্যাড ওপেন করে উপরের কোডটুকু লিখে ফাইল মেনু থেকে সেভ অ্যাজ এ ক্লিক করে ফাইল নেম test.html বা যে কোনো তোমাদের পছন্দ মতো যে কোনো নাম দিয়ে .html দিয়ে যদি সেভ করা যায়, ঠিক আছে, তাহলে
তোমরা এই ফাইলটাকে যখন ওপেন করবে তখন যে কোনো একটা ব্রাউজারে তোমাদের কম্পিউটারে ইনস্টল করা যে ব্রাউজার থাকবে, সেটা গুগল ক্রোম হতে পারে, ইন্টারনেট এক্সপ্লোরার হতে পারে, মজিলা ফায়ারফক্স হতে পারে, এরকম বিভিন্ন ব্রাউজার যেটা তোমার কম্পিউটারে ইনস্টল করা থাকবে, তুমি সেটা দিয়ে এই ফাইলটাকে ওপেন করতে পারবে। ঠিক আছে? এবং এই যে আমরা এখানে যে উদাহরণটা দিলাম, এই উদাহরণটার যে আউটপুটটা আসবে সে আউটপুটটা হবে কীরকম, এই যে দেখো এখানে যে ছবিটা দেওয়া আছে এই ছবিটার মতো আউটপুট আসবে। এই যে এই ছবিটা যে দেখতে পাচ্ছ এই ছবিটার মতো আউটপুট আসবে। তো আশা করি তোমরা বুঝতে পারছো। তো দেখো আমাদের HTML শিখতে গেলে কি কি জানা দরকার এটা আমরা একটু দেখি। HTML শিখতে গেলে নিচে শব্দগুলো ভালো করে জানা দরকার। কি কি? HTML এর এলিমেন্ট সম্পর্কে জানা দরকার, HTML এর ট্যাগ সম্পর্কে জানা দরকার, HTML অ্যাট্রিবিউট সম্পর্কে জানা দরকার। এই তিনটা বিষয় সম্পর্কে যদি আমাদের একটা সুনির্দিষ্ট ধারণা থাকে তাহলে আমরা HTML খুব ভালোভাবে করতে পারবো। প্রথমেই চলো দেখি HTML ট্যাগটা কি। HTML ট্যাগ কি? HTML এ প্রোগ্রাম লেখার জন্য অ্যাঙ্গেল ব্র্যাকেট অর্থাৎ লেস দেন এবং গ্রেটার দেন এই চিহ্নটা ব্যবহার করা হয়, এবং দুইটা চিহ্ন এর মধ্যে কিছু প্রিডিফাইন্ড ওয়ার্ড যেমন HTML, হেড, টাইটেল, বডি ইত্যাদি কিওয়ার্ড ব্যবহার করা হয়। যেমন কিনা আমরা ওপরের উদাহরণটাতে দেখেছি কি অ্যাঙ্গেল ব্র্যাকেটের মধ্যে দেখো HTML লেখা আছে, অর্থাৎ এই অ্যাঙ্গেল ব্র্যাকেট দিয়ে আমরা ট্যাগ বুঝাবো। এই অ্যাঙ্গেল ব্র্যাকেট ওপেন ক্লোজ মানে হচ্ছে ট্যাগ, আর এই যে মাঝখানে যে তোমরা দেখতে পাচ্ছ লেখাটা HTML লেখাটুকু যে আছে এই HTML লেখাটুকু হচ্ছে কি কিওয়ার্ড। আশা করি তোমরা বুঝতে পারছো। এরপরে দেখো HTML এর এলিমেন্টটা আসলে কি। HTML এ যে কোনো শুরু ও শেষ ট্যাগ এর মাঝের অংশটাকে সংশ্লিষ্ট ট্যাগের এলিমেন্ট বলা হয়। যেমন H1 দিস ইজ অ্যান এক্সাম্পল অফ এলিমেন্ট দিয়ে H1টা ক্লোজ করা হয়েছে। এখানে H1 হেডার 1-এর শুরু এবং H1 যে ক্লোজ করা হয়েছে এই H1 হেডার শেষ ট্যাগের মাঝে এই দিস ইজ এক্সাম্পল অফ এলিমেন্ট এই যে কথাটা যে লেখা হয়েছে এই লেখাটা হচ্ছে কি, এই লেখাটা হচ্ছে H1 ট্যাগের এলিমেন্ট। কিছু কিছু ট্যাগের কিন্তু এলিমেন্ট থাকে না, যেমন বিআর ট্যাগ, যেমন ইমেজ ট্যাগ, এগুলোর কোনো এলিমেন্ট থাকে না। অর্থাৎ এই সমস্ত ট্যাগের কোনো এই সমস্ত ট্যাগের ওপেনিং আছে, অর্থাৎ ওপেনিং ট্যাগ থাকবে কিন্তু ক্লোজিং কোনো ট্যাগ থাকবে না। জেনারেলি আমরা HTML ট্যাগকে দুই ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে কি, একটি হচ্ছে কন্টেনার ট্যাগ, আরেকটি হচ্ছে এমটি ট্যাগ। কন্টেনার ট্যাগ কি? যে ট্যাগ ডকুমেন্ট নির্দেশনায় শুরু ও শেষ ট্যাগ চিহ্ন ব্যবহার করা হয় তাকে কন্টেনার ট্যাগ বলা হয়। অর্থাৎ যে সমস্ত ট্যাগগুলোর ওপেনিং ট্যাগ আছে এবং কি ক্লোজিং ট্যাগ আছে অর্থাৎ শেষের ট্যাগ আছে সেই সমস্ত ট্যাগকে বলা হবে কি কন্টেইনার ট্যাগ। যেমন আমরা এর আগের উদাহরণটা যদি দেখি, এই যে H1, এই H1 থেকে এই যে H1 দেখো ক্লোজ হয়ে গেছে, তার মানে দেখো এখানে H1 এটা হচ্ছে কি ওপেনিং ট্যাগ, H1টা হচ্ছে কি ওপেনিং ট্যাগ, আর এই যে একটা H1 দেখতে পাচ্ছি যার আগে আমরা একটা স্ল্যাশ দিয়েছি, এই স্ল্যাশ দিয়ে কি করা হয় ক্লোজ করা হয় ট্যাগকে। তাহলে দেখো এই যে ট্যাগটা, এই যে এই লাইনটাতে যে আমরা ট্যাগটা ব্যবহার করেছি এখানে H1-এর একটা কি ওপেনিং ট্যাগ আছে আর একটা কি আছে ক্লোজিং ট্যাগ আছে। তো এই জন্য এই সমস্ত ট্যাগগুলোকে বলা হবে কি, এই যে এখানে আমরা দেখছি বিআর ট্যাগ, বিআর ট্যাগের ওপেনিং ট্যাগ আছে কিন্তু কোনো ক্লোজিং ট্যাগ নেই। এই জন্য বিআর ট্যাগ বা এই যে ইমেজ ট্যাগ আমরা দেখতে পাচ্ছি এই ইমেজ ট্যাগের ওপেনিং ট্যাগ আছে কিন্তু কোনো ক্লোজিং ট্যাগ নেই, তাই এই সমস্ত ট্যাগগুলোকে বলা হবে কি এমটি ট্যাগ। অর্থাৎ যে ট্যাগ ডকুমেন্ট নির্দেশনায় শুধু একবার ব্যবহার করা হয় তাকে এমটি ট্যাগ বলে। অর্থাৎ এই সমস্ত ট্যাগের কোনো শুরুর ট্যাগ থাকলেও কোনো শেষের ট্যাগ থাকবে না, অর্থাৎ কোনো ক্লোজিং ট্যাগ থাকবে না, যেমন বিআর, ইমেজ ইত্যাদি। তো এই সমস্ত ট্যাগগুলোকে আমরা বলবো কি এমটি ট্যাগ। তো আশা করি তোমরা বুঝতে পারছো। এরপরে চলো দেখি আমরা HTML এর অ্যাট্রিবিউটটা কি। HTML এর অ্যাট্রিবিউট হলো HTML এর ট্যাগের কার্যক্ষমতাকে বর্ধিত করার জন্য শুরু ট্যাগের মধ্যে কিছু প্রিডিফাইন্ড কথাকে HTML অ্যাট্রিবিউট বলে। মূলত HTML ট্যাগের কার্যক্ষমতাকে বর্ধিত করার জন্য অ্যাট্রিবিউট ব্যবহার করা হয়। যেমন আমরা একটা উদাহরণ দেখি, ফন্ট সাইজ 5, ফন্ট ফেস, এখানে ফেস দেওয়া আছে ইকুয়ালস টু টোমা, কালার ইকুয়ালস টু রেড। এই যে তোমরা দেখতে পাচ্ছ এই ট্যাগটাতে
এই ট্যাগটাতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি কি যে শুধু ট্যাগের নাম হচ্ছে কোনটা, ফন্ট, কিন্তু তার সাথে দেখো অনেকগুলো এক্সট্রা প্রিডিফাইন্ড কথাবার্তা দিয়ে দেওয়া আছে, অর্থাৎ কিছু এক্সট্রা কথা বলা আছে, যেমন সাইজ ইকুয়ালস টু কি 5, ফেস ইকুয়ালস টু টোমা, তারপরে দেওয়া আছে কি কালার ইকুয়ালস টু রেড। এই যে এক্সট্রা কথাগুলো দেওয়া আছে, এই এক্সট্রা কথাগুলো হচ্ছে কি HTML এর অ্যাট্রিবিউট। তো দেখো এখানে সাইজ 5 এই অংশটা হলো কি ফন্ট ট্যাগের একটা অ্যাট্রিবিউট। আবার দেখো এই যে ফেস টোমা এই লেখাটা কি প্রকাশ করছে, এই লেখাটির ফন্ট কেমন হবে, অর্থাৎ এই যে আমরা যে ট্যাগটা যে ব্যবহার করছি, এই ট্যাগটা ব্যবহার করার পরে আমরা কি হ্যালো W3 প্রোগ্রামস লিখছি, তো এই যে এই লেখাটার ফন্ট এর লেখার স্টাইলটা কেমন হবে, অর্থাৎ হাতের লেখাটা কেমন হবে, এটা প্রকাশ করতেছে কে ফেস। সাইজ কি প্রকাশ করতেছে, লেখাটা কত সাইজে হবে সেই সাইজটা প্রকাশ করবে কে, সেই লেখাটা কত সাইজে হবে এই সাইজটা আমরা ডিফাইন করব কি হবে, এই সাইজ নামের এই অ্যাট্রিবিউটটা দিয়ে। আবার দেখো এই যে কালার রেড, এ কি হবে, এই কালার রেড দ্বারা প্রকাশ হচ্ছে কি লেখাটার রং হবে লাল। তো আশা করছি যে তোমরা বুঝতে পারছো যে অ্যাট্রিবিউটটা আসলে কি। তাহলে অ্যাট্রিবিউটটা কি হলো, আমি আরেকবার বলি। অ্যাট্রিবিউট হলো HTML এর যে এলিমেন্টগুলো রয়েছে তাতে অতিরিক্ত তথ্য প্রকাশ করার জন্য যে পদ্ধতি ব্যবহার করা হয় তাকে অ্যাট্রিবিউট বলে। অর্থাৎ অ্যাট্রিবিউট ট্যাগের নির্দেশকে সুনির্দিষ্টভাবে নির্ধারণ করে। অ্যাট্রিবিউট ট্যাগের যে নির্দেশটা আছে এই নির্দেশকে সুনির্দিষ্টভাবে নির্ধারণ করতে পারে। যেমন HTML এ আমরা যদি ওই যে আমরা একটু আগেই বললাম যে কি ফন্ট সাইজ দিয়ে আমরা দেখলাম, ওই যে ফন্ট সাইজের পরে ফন্টের পরে যে সাইজ 5, ফেস টোমা, কালার ইকুয়ালস টু রেড আছে, এই জিনিসগুলো হচ্ছে কি আমাদের অ্যাট্রিবিউট। মাথায় রাখবে অ্যাট্রিবিউটের দুইটি অংশ থাকে, কি কি, যেমন ধরো এই যে কালার রেড ইকুয়ালস টু রেড আছে, এই টোটাল জিনিসটাকে আমরা কি বলছি, অ্যাট্রিবিউট। এই অ্যাট্রিবিউট জিনিসটার আবার কিন্তু দুইটা অংশ আছে, কি কি, একটা হচ্ছে অ্যাট্রিবিউট নেম, আরেকটা হচ্ছে কি অ্যাট্রিবিউট ভ্যালু। অ্যাট্রিবিউট নেম কোনটা, কালার, এই কথাটা হচ্ছে কি অ্যাট্রিবিউটের নেম। ইকুয়ালস টু রেড দিয়ে এই যে আমরা ডাবল ইনভার্ট কমার মধ্যে লিখেছি কি রেড, এটা হচ্ছে কি অ্যাট্রিবিউটটার ভ্যালু। এই অ্যাট্রিবিউট নেম, এটা হচ্ছে অ্যাট্রিবিউট নেম কালার কথাটা, আর এটা হচ্ছে কি রেড কথাটা হচ্ছে কি অ্যাট্রিবিউটের ভ্যালু। তো এই অ্যাট্রিবিউট নেম এবং অ্যাট্রিবিউট ভ্যালু দিয়েই তৈরি হলো কি অ্যাট্রিবিউট। অর্থাৎ অ্যাট্রিবিউটের দুইটা অংশ, একটা হচ্ছে কি অ্যাট্রিবিউটের নেম আর এটা হচ্ছে কি অ্যাট্রিবিউটের ভ্যালু। মাথায় রাখবে অ্যাট্রিবিউটের নেমটা ট্যাগের পরে একটা স্পেস দিয়ে বসাইতে হয়, এবং স্পেস দিয়ে প্রথমে হবে কি অ্যাট্রিবিউটের নেম, তারপরে ইকুয়ালস টু দিতে হবে, তারপরে কি দিতে হবে, ইকুয়ালস টু দিতে হবে, তারপরে ডাবল ইনভার্টেড কমার মধ্যে কি লিখতে হবে, অ্যাট্রিবিউটের ভ্যালুটা লিখতে হবে। তো আশা করি তোমরা বুঝতে পারছো। তো এরপরে চলো আমরা একটু দেখে নেই যে আমাদের যে HTML আছে, এই HTML এর বিভিন্ন রকমের ট্যাগ আছে। এই ট্যাগগুলো আসলে কি কি ট্যাগ আমরা HTML এ ব্যবহার করতে পারি, এই HTML এর ট্যাগের একটা লিস্ট আমরা এখন দেখব। তোমাদের বইয়েও দেওয়া আছে, তোমরা বইয়েও দেখবে যে ঠিক আছে তোমাদের HTML এর বিভিন্ন রকমের ট্যাগের লিস্ট দেওয়া আছে। এই ট্যাগের লিস্টগুলো যদি আমরা মুখস্থ করতে পারি কোন ট্যাগের কি কাজ, তাহলে HTML আমাদের জন্য খুবই ইজি হয়ে যাবে। অর্থাৎ HTML আমাদের করতে গেলে সেরকম কোনো সমস্যা হবে না, এটা আমরা আশা করতে পারি। তো দেখো HTML এর যে ট্যাগের লিস্টগুলো আছে এগুলো কিন্তু তোমাদের বইয়েও দেওয়া আছে, তোমরা বই থেকে অবশ্যই পড়ে নেবে, এগুলো মুখস্থ করতেই হবে, এখানে কোনো মাপ নাই। তো ট্যাগগুলো এখন আমরা দেখি, চলো। দেখো তোমাদের স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ আসলে HTML ট্যাগকে দুই ভাগে ভাগ করা যায়। আমি একটু আগেও বললাম যে HTML ট্যাগকে দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে কি কন্টেনার ট্যাগ আর একটা হচ্ছে কি এমটি ট্যাগ, বা একে সিঙ্গেল ট্যাগও বলা যায়। তো দেখো যে সমস্ত HTML ট্যাগে কোনো ক্লোজিং ট্যাগ থাকে না, শুধু ওপেনিং ট্যাগ থাকে, তাদেরকে সিঙ্গেল ট্যাগ বা এমটি ট্যাগ বলা হয়। যেমন একটু আগে আমরা বলছিলাম কি বিয়ার ট্যাগ, ইমেজ ট্যাগ, লিঙ্ক ট্যাগ, এই সমস্ত হচ্ছে আমাদের কি সিঙ্গেল ট্যাগ বা এমটি ট্যাগ। আর আমি কি বলেছিলাম, যে সমস্ত HTML ট্যাগে ওপেনিং বা ক্লোজিং ট্যাগ উভয়ই থাকে এবং ট্যাগ দুটির মধ্যে কন্টেন্ট থাকে, সেগুলোও কি বলা হবে কন্টেনার ট্যাগ। যেমন কি H2 দেখো ক্লোজ হয়েছে, যেমন ধরো পি ক্লোজ হয়েছে ইত্যাদি। তো দেখো আমরা একটু আগে বললাম কি আমরা HTML ট্যাগের সকল যে তালিকাগুলো আছে এই তালিকাগুলো দেখব। দেখো এখানে তোমাদের তালিকাগুলো তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ।
বি, বি ট্যাগের কাজ কি? টেক্সটকে বোল্ড করার জন্য। ইএম, ইএম টেক্সটের কাজ কি? টেক্সটকে এমফাসাইজড করার জন্য। এরপর দেখো আই ট্যাগ, কোনো টেক্সটকে ইটালিক করার জন্য। এরপর দেখো স্মল ট্যাগ, কোনো টেক্সটকে ছোট করার জন্য। বিগ ট্যাগ, কোনো টেক্সটকে বড় করার জন্য। ব্লিঙ্ক ট্যাগ, টেক্সটকে একবার প্রদর্শন করবে তারপরে আর করবে না, অর্থাৎ ওয়েব পেজটা যখন তুমি ওপেন করবে, টেক্সটটাকে ওয়েব পেজ ওপেন করার সাথে সাথে তুমি একবার দেখতে পারবে, তারপরে আর দেখতে পারবে না। ব্ল্যাক কোড, ব্ল্যাক কোড হচ্ছে কি বিশেষ উক্তি প্রকাশ করার জন্য, অর্থাৎ কোনো মনীষীদের উক্তি প্রকাশ করার জন্য যখন আমরা ডাবল ইনভার্টেড কমা দিয়ে যেরকম উক্তি প্রকাশ করি সেরকম কোডকে আমরা কি বলবো? ব্ল্যাক কোড। এরপর দেখো কি স্ট্রাইক ট্যাগ, এই স্ট্রাইক ট্যাগের কাজ কি? টেক্সটের মাঝে কাটা দাগ দিতে, ঠিক আছে, স্ট্রাইক ট্যাগ ব্যবহার করা হয়। অর্থাৎ ওই যে আমরা ধরো কোনো লেখা যদি ভুল হয়ে যায় তাহলে আমরা কি কলম দিয়ে মাঝখান বরাবর একটা লাইন টেনে কেটে দিই, সেরকম সেইটার কাজকে করে স্ট্রাইক ট্যাগ। সেম স্ট্রাইক ট্যাগের কাজ ডেল ট্যাগও করে থাকে, অর্থাৎ স্ট্রাইক ট্যাগ এবং ডেল ট্যাগের কাজটা হচ্ছে কি একই রকমের কাজ। এরপর দেখো স্ট্রং ট্যাগ, অর্থাৎ টেক্সটকে বোল্ড করার জন্য। দেখো বি দিয়েও আমরা কি করতে পারি? টেক্সটকে বোল্ড করতে পারি, আবার কি স্ট্রং দিয়েও আমরা টেক্সটকে বোল্ড করতে পারি। এরপরে দেখো এ ট্যাগ, এ ট্যাগ হচ্ছে কি একটা অ্যাঙ্কর ট্যাগ যা লিঙ্ক তৈরির কাজে ব্যবহার করা হয়, অর্থাৎ এক ওয়েব পেজ থেকে আরেক ওয়েব পেজে যাওয়ার জন্য আমরা এই ট্যাগটা ব্যবহার করি। এরপরে দেখো ইমেজ ট্যাগ, তো ইমেজ ট্যাগের এখানে আমার আসলে টাইপিং করতে ভুল হয়েছে, এখানে আইএমজি যেটা আছে এটা ক্লোজিং হবে না, হ্যাঁ, তো তোমরা এটা অমিট করে নেবে, এটা আসলে হবে না, হ্যাঁ, তো এইটা তোমরা একটু বুঝে নেবে, আমি আসলে টাইপ করতে ভুল করে ফেলেছি। তো ইমেজ ট্যাগের কোনো ক্লোজিং ট্যাগ নেই, অর্থাৎ এই ট্যাগটি হবে না। ইমেজ এই আইএমজি এই ট্যাগটার কাজ কি? ছবি সংযোজন করতে ব্যবহার করা হয়। এরপরে দেখো ফ্রম ট্যাগ, আসলে এই যেখানে যে ট্যাগগুলো দেওয়া আছে এগুলো অনেক হচ্ছে অ্যাডভান্স টাইপের হচ্ছে ট্যাগ দেওয়া আছে। ABBR এটা সংক্ষিপ্ত শব্দের ক্ষেত্রে ব্যবহার করা হয়। SAFP কোনো বিষয়কে নমুনা হিসেবে দেখাতে ব্যবহার করা হয়। এগুলো জেনারেলি ABBR SAMP কোড এই তিনটা ট্যাগ তোমাদের আসলে সেভাবে ব্যবহার করতে হবে না, তোমাদের যে পাঠ্য বই আছে এই পাঠ্য বইতে এই তিনটা কোডের ব্যবহার নেই, অতএব এই তিনটে তোমরা ট্যাগ না পড়লেও চলবে। এরপর দেখো ফর্ম, যে কোনো ফর্ম তৈরি করার জন্য ব্যবহার করা হয়। H1 থেকে H6 এটা হচ্ছে কি শিরোনাম বা হেডিং নির্দেশ করার জন্য এই ট্যাগটা ব্যবহার করা হয়। এরপরে দেখো টেবিল ট্যাগ, টেবিল তৈরি করার জন্য, ঠিক আছে, এই ট্যাগটি ব্যবহার করা হয়। TD এটা হচ্ছে কি টেবিলের সেল তৈরি করার ক্ষেত্রে ব্যবহার করা হয়। TH এটা টেবিলের হেডিং বা শিরোনামের ক্ষেত্রে ব্যবহার করা হয়। এরপরে HR ভূমি সমান্তরাল রেখা তৈরি করার জন্য ব্যবহার করা হয়। ইনপুট কোনো লেখার ইনপুট ফিল্ড তৈরির ক্ষেত্রে ব্যবহার করা হয়। লিস্ট লিস্ট তৈরি করার ক্ষেত্রে ব্যবহার করা হয়। OL অর্ডার লিস্ট তৈরি করার ক্ষেত্রে ব্যবহার করা হয়। UL আনঅর্ডার্ড লিস্টের জন্য ব্যবহার করা হয়। U আন্ডারলাইনের ক্ষেত্রে ব্যবহার করা হয়। সাব কোনো টেক্সটকে একটু নিচে স্থাপন করার জন্য ব্যবহার করা হয়। SUP এটা কোনো টেক্সটকে একটু ওপরে স্থাপন করার জন্য ব্যবহার করা হয়। P প্যারাগ্রাফ তৈরি করার জন্য ব্যবহার করা হয়। স্টাইল ওয়েব পেজকে স্টাইল করতে ব্যবহার করা হয়। ফন্টের সাইজ কালার নির্ধারণের ক্ষেত্রে ব্যবহার করা হয়। বিআর ট্যাগ লাইন ব্রেক করার জন্য, অর্থাৎ কিবোর্ডে ইন্টারের যে কাজ হয় সেই ইন্টারের কাজ করার জন্য বিআর ট্যাগ ব্যবহার করা হয়। মার্কিউ ট্যাগ হচ্ছে চলমান লেখা তৈরির ক্ষেত্রে ব্যবহার করা হয়। প্রি এটা একপাশে কবিতার মতো একপাশে যদি আমরা লাইন তৈরি করতে চাই তাহলে সেই ক্ষেত্রে ব্যবহার করা হয়। তো শিক্ষার্থীরা, এই ছিল তোমাদের মোটামুটি HTML এর মোটামুটি সবগুলো ট্যাগের লিস্ট। তোমরা বইয়ে থেকে এই লিস্টগুলো তোমাদের দেওয়া আছে, বইয়ের মধ্যে থেকে তোমরা এই লিস্টগুলো পড়ে রাখবে। পরের দিনের হোমওয়ার্ক হিসেবে তোমাদের এই লিস্টগুলো মুখস্থ করাই হবে তোমাদের পরের দিনের হোমওয়ার্ক। এইগুলো তোমরা যদি মুখস্থ না রাখো তাহলে নেক্সট ক্লাসে আমরা যে সমস্ত আলোচনা করব সেই আলোচনাগুলো তোমাদের বুঝতে অসুবিধা হবে। তো এই লিস্টগুলো তোমরা অবশ্যই পড়ে রাখবে। তো আজকে এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। পরবর্তী ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হবে। ধন্যবাদ সবাইকে।